ওয়ানের, অর্থাৎ এই দুইজন অফিসার এবং সেই সাথে ক্যাপ্টেন মোসলেউদ্দিন, এই তিনজন পলাতক ছিলেন। আর বাকি যারা ছিলেন ব্রিগেড কমান্ডার 69 ব্রিগেড, ব্রিগেডিয়ার মহসিন, তারপরে কর্নেল নওয়াজেশ, তারপরে হচ্ছে কর্নেল মাহবুব, তারপরে কর্নেল ফজলে হাসান, কর্নেল মতি, এরা সবাইকে কিন্তু ফাঁসির মুখোমুখি করা হয়েছে। এবং এই যে পালিয়ে তারা থাকলেন, এই যে কেন জিয়াউর রহমানদের হত্যাকাণ্ড হলো, এটার ব্যাপারে কিন্তু অনেক রকম মিথ আমি বলবো যে এটা প্রচলিত আছে। কারণ এই তদন্তটা জনসম্মুখে কখনোই আনা হয় নাই এবং জাতিকে জানতে দেওয়া হয় নাই যে জাতির একমাত্র আমি বলবো রাষ্ট্রনায়ক যিনি ছিলেন, তাকে হত্যা করার পরে তার হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন করা হলো না। যদি হয়েও থাকে এবং দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ফাঁসি দেওয়া হয়েছে। এটা এখন কথা হচ্ছে যে জেনারেল মঞ্জুর সাথে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে তাদের ব্যক্তিগত না, এটা অ্যাকচুয়ালি একটা মুক্তিযুদ্ধ, একটা তার একটা খুব একটা নাজুক তার অবস্থান তার হৃদয়ে ছিল এবং এই মুক্তিযুদ্ধে যারা তার সহকর্মী ছিল বা সহযোদ্ধা ছিল তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারে এবং এই বয়সের যারা অফিসার তাদের ভিতরে আবেগ প্রচন্ডভাবে কাজ করেছে এবং যুদ্ধ এমন একটা ব্যাপার, এটা আবেগ দ্বারা অ্যাকচুয়ালি আবেগ দিয়েই তাড়িত, তার আবেগ ছাড়া কিন্তু আসলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয় না। সুতরাং এই আবেগের বশবর্তী হয়ে যে দেশ স্বাধীন করা হলো, এই সমস্ত মুক্তিযুদ্ধ অফিসার যারা পুরো মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে মাঠে থেকে, তাদের যে অবদান, এটা মুক্তিযুদ্ধ অফিসাররা ভাবতে শুরু করেছে, তাদের অবদানটাকে জিয়াউর রহমান খাটো করে দেখছে। পক্ষান্তরে জিয়াউর রহমান ছিল কিন্তু শুধু মুক্তিযোদ্ধা না, সে ছিল একজন রাষ্ট্রনায়ক। সে রাষ্ট্র গড়ার চিন্তায় তখন মগ্ন, সে তখন পুরো রাষ্ট্রকে একত্র করার জন্য সে চেষ্টা করছে। তো এই যে স্পিরিট, এই দুটোর মধ্যে এই যে দুই দলের বা একটা তরুণ মুক্তিযোদ্ধারা এবং একজন পরিপক্ক, অপেক্ষাকৃত তরুণ বাট পরিপক্ক একজন রাষ্ট্রনায়কের যে ভাবনা চিন্তার যে ফারাক বা পার্থক্য, এটাই কিন্তু আসলে তাদের ভিতরে এই দূরত্বটা তৈরি করেছে। এখন আমি এটা এভাবেই দেখি, তিনটা বিষয় নিয়ে আমি মনে করি যে তাদের দূরত্বটা হয়েছিল। একটা হচ্ছে যে জেনারেল মঞ্জুর, উনি ছিলেন জিয়াউর রহমানের পরে একজন খুবই গুরুত্বপূর্ণ সিনিয়র মুক্তিযোদ্ধা। তার ধারণা ছিল যে সেনাবাহিনীতে তখন যে সমস্ত অফিসারদেরকে পাকিস্তান থেকে ফেরত যে সমস্ত অফিসাররা ছিলেন তাদেরকে জিয়াউর রহমান বেশি গুরুত্ব দিয়েছে। প্রমাণ, জেনারেল এরশাদকে তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেছেন। এটা হলো তার প্রথম তার ছিল এবং জেনারেল এরশাদের নেতৃত্ব মানতে তাদের হয়তো বা কোনো অসুবিধা হতো না, কিন্তু জেনারেল এরশাদের যে তার যে আমি বলবো কোয়ালিটি ভাইসেস ছিল, সেগুলি খুবই মুখরোচক ছিল এবং এটা সাধারণ অফিসারদের মধ্যে খুব একটা সম্মানজনক ছিল। এটা এক। দুই নম্বর হচ্ছে যে হিল ট্র্যাক্সের ইস্যু নিয়ে জেনারেল মঞ্জুরের সাথে দুটো পার্থক্য তৈরি হয়েছে। তার আগে আরেকটা হয়েছিল যে তিনি যে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের কিছু কিছু সিনিয়র রাজনীতিবিদদেরকে তিনি রিহ্যাবিলিটেট করছিলেন। এটা হলো তার সেকেন্ড কমপ্লেন। থার্ড ছিল যে উনি চিটাগং হিল ট্র্যাক্সে বাঙালিদের সেটেলমেন্ট পুনর্বাসনের ব্যাপারে ওনার দিয়ে এসছেন। সো জিয়াউর রহমানের এই সিদ্ধান্ত একটা আমি বলবো যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এটা নিয়ে অনেকের অনেক রকম মত থাকতে পারে, তবে বাংলাদেশের পতাকা চিটাগং হিল ট্র্যাক্সে এখন উড্ডয়মান বিকজ এই বাঙালিরা ছিল বলেই, তাদের কারণেই কিন্তু আজকে আমরা হিল ট্র্যাক্সে আমাদের দেশের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। থার্ড পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ অফিসারদেরকে উনি ভাবছেন যে তাকে কর্নার করে দেওয়া হয়েছে। আসলে এই কর্নারটা কিন্তু জেনারেল মঞ্জুর নিজেই করেছেন। উনি কোনো পাকিস্তান ফেরত অফিসারদেরকে উনি ওনার ফরমেশনে নিতে চাইতেন না। যারা কেউ অধিনায়ক হতো উনি MS ব্রাঞ্চে কথা বলে তাদেরকে সরিয়ে দিতেন। উনি বলতেন যে আমি দরকার হলে একটা মেজর ইউনিটের কমান্ড করবে, বাট আই ডোন্ট ওয়ান্ট এ লেফটেন্যান্ট কর্নেল, পাকিস্তান ফেরত লেফটেন্যান্ট কর্নেল। এই যে একটা বিভাজন, এটা জিয়াউর রহমান চায় না। জিয়াউর রহমানের কিন্তু তত্ত্ব ছিল ডিফারেন্ট। উনি কিন্তু সেনাবাহিনীকে যদি উনি বিভাজিত দেখেন, সেই সেনাবাহিনী কিন্তু দাঁড়াতে পারবেন না, বিকজ উনি এত মোকাবেলা করতে হয়েছে ওনাকে, যার কারণে উনি সেনাবাহিনীকে একত্রিত করতে চেয়েছেন। এবং পাকিস্তান ফেরত যে অফিসাররা ছিল তারা কিন্তু সবাই, দুই একজন হয়তো বা তাদের প্রবলেম থাকতে পারে, বেশিরভাগ কিন্তু তাদের পেশাগত দক্ষতা ছিল, তাদের সাংগঠনিক ক্ষমতা ছিল এবং এই আর্মিটার কিন্তু ব্যাকবোন ছিল তারাই। আমরা যে যাই বলি না কেন, তারা কিন্তু ছিল ব্যাকবোন। তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই সমস্ত ইনস্টিটিউশনগুলো তৈরি করেছি। আজকে যে বড় বড় ইনস্টিটিউশন আপনি দেখেন, NDC বলেন, স্টাফ কলেজ বলেন, স্কুল অফ ইনফ্লুয়েন্ট ট্যাকটিক্স, এটা কিন্তু তাদের তৈরি। সুতরাং তাদের অবদানটাকে জিয়াউর রহমান এই জিনিসটা বোঝাতে চেয়েছেন, কিন্তু জিয়াউর রহমান এবং
মুক্তিযোদ্ধা অফিসাররা তারা এমন একটা মেরুতে দাঁড়িয়েছিল যে তাদের ভিতরে সেই যোগাযোগটা হচ্ছিল না। মানে মনে করা হয়েছিল যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছেন, এটা তাদের ধারণা ছিল। কিন্তু এই বিষয়ে আর একটু ডিটেইল একটু যাবো। আমি একটু আবু রুশদ, আমরা গণমাধ্যমে খবরে যেটা পাচ্ছি যে যিনি অ্যারেস্ট হলেন মোজাফফর হোসেন, তিনি ভারতে দীর্ঘদিন পালিয়েছিলেন শক্তি ব্যানার্জি ছদ্মনামে। এই ঘটনার মধ্যে এটা কি বলা যায়? যে আপনারা বলছেন বা এটা বলা হচ্ছে যে উনি একমাত্র জীবিত অফিসার এখন আছেন, উনি একমাত্র নন, আরো আছেন, আরেকজন আছেন মেজর মঈন। আচ্ছা, মেজর মঈন এসআইনটিতে ছিলেন, উনি সেখান থেকে ছুটির নাম করে ওই চট্টগ্রামে গিয়েছিলেন, পরে উনিও কিন্তু ভারতে পালিয়ে গিয়েছিলেন। উনি কি এই আসামি? হ্যাঁ, মানে উনিও পালিয়ে গিয়ে কানাডা চলে যান, এখন উনি কানাডায় আছেন। আচ্ছা, সুতরাং উনি কিন্তু আরেকজন, এই তথ্যটা ঠিক না। এখন হচ্ছে যে এই যে আপনার মেজর মোজাফফর ভারতে চলে গেলেন, সেখানে আমি 2002 সালে সম্ভবত, আমি যখন দৈনিক একটা বড় দৈনিকে ছিলাম, তখন বিশেষ সংবাদদাতা হিসেবে আমি একটা রিপোর্ট করেছিলাম। আমার কাছে বেশ কিছু তথ্য এসেছিল মেজর মোজাফফরের ব্যাপারে, সম্ভবত ওইটাই একমাত্র রিপোর্ট ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে উনি ভারতে আছেন এবং সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেফ হাউস। আচ্ছা, মানে এক সুনির্দিষ্টভাবে এ ধরনের একটা তথ্য আমাদের কাছে এসেছিল এবং ওই রিপোর্টটা আমি করেছিলাম। এবং ভারতে উনি দুইটা নাম ধারণ করেছিলেন, একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। আচ্ছা, এই দুইটা নাম উনি ব্যবহার করেছেন। তো এখন তারপরে তো উনি 1996 সালে আবার আওয়ামী লীগ আসার পরে বাংলাদেশে আসেন। আচ্ছা, এটা নিশ্চিত করা গেছে। তারপরে আবার 2001 সালে বিএনপি আসার পরে উনি আবার ভারতে চলে যান। আবার 2009 সালে আওয়ামী লীগ আসার পরে উনি আবার বাংলাদেশে আসেন, এসে আবার বিভিন্ন নামে এনআইডি এইটা ওটা তৈরি করেন। তখন তাকে কেউ ধরতো না। আজকেও আমি কয়েকজন অফিসারকে, আমার সিনিয়র, তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাকে বলছিল কি আমরা তো একে দেখেছি, কিন্তু ইনি যে মেজর মোজাফফর তা তো জানতাম না, আমরা তো মসজিদে নামাজ পড়তে দেখতাম। আচ্ছা, তার মানে উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, এরকম ছিলেন। এখন দেখেন, আপনি যে বললেন যে এটার মধ্যে বিদেশি শক্তি কিভাবে জড়িত থাকতে পারে, আপনি ইনসাইড ড্র দ্য স্টোরি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস নামে একটা বই আছে, ভারতীয় সাংবাদিক অশোক রায়নার লেখা। এই বইটা আমি 1993 সালে অনুবাদ করি। এটা হচ্ছে ভারতীয় গুপ্তচর সংস্থার উপর প্রথম মানে বই, এবং এটাকে তাদের একটা অফিসিয়াল বুক হিসেবে বলা হয়। স্যার এটা পড়েছেন আমি জানি। তো এই বইটাতে লেখা আছে যে আপনার এই বইয়ের রেফারেন্সে পরে স্টেটসম্যান পত্রিকায় ভারতে আনন্দবাজারে অনেক রিপোর্ট হয়েছে, টেলিগ্রাফে রিপোর্ট হয়েছে, যেগুলো আবার আমাদের সন্ত্রস্ত হয়ে যায়। তো তখন এটা নিয়ে এগিয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা, কিন্তু ওই মুহূর্তে মোরারজি দেশাই ক্ষমতায় আসেন, ভারতের প্রধানমন্ত্রী হন। তো মোরারজি দেশাইয়ের কাছে যখন প্রধান এই ফাইলটি নিয়ে যান, তখন মোরারজি দেশাই খেপে যান। খেপে যেয়ে বলেন যে তোমরা এগুলা কি করছো, আরেকটা দেশের প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়ককে হত্যার ষড়যন্ত্র, এগুলো করাটা ঠিক না, এতে সম্পর্ক খারাপ হবে, লেট আস লিভ ইন পিস, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তখন এই ফাইল ফেরত যায়। কিন্তু উনি 1.5 বছরের মধ্যে মোরারজি দেশাই এবার ক্ষমতাচ্যুত হন, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন, এসে উনি অর্ডার দেন ডু ইট, এবং তারপরে জেনারেল জিয়াউর রহমান নিহত হন। এখন এই যে স্যার একটা কথা বলছিলেন যে জেনারেল আপনার বিমান বাহিনীতে 11 জন ফাইটার পাইলট আমাদের মারা গেছে, 200 লোক মারা গেছে। হ্যাঁ, মানে আমাদের বিমান বাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এগুলোর সাথে কারা জড়িত ছিল? এগুলোর সাথে জড়িত ছিল কর্নেল তাহেরেনগং, হাসানুল হক ইনুয়েনগং, যারা বড় বড় কথা বলে, সুশীল কথা বলে, তাদের সাঙ্গপাঙ্গ গণবাহিনী। এই গণবাহিনী কারা? এরা আমাদের আর্মির ডিসিপ্লিন নষ্ট করে বাংলাদেশ আর্মিকে শেষ করে দিতে চেয়েছিল। এখন আরেকটা তথ্য উঠে এসেছে, যেটা সাধারণত পত্রপত্রিকায় বা বইয়ে আসে না। সেটা হচ্ছে কর্নেল ডালিম, আপনার কর্নেল ফারুক, কর্নেল রশিদ, যারা শেখ মুজিব হত্যাকারী, তাদের একটি সংগঠন ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ। এই সেনা পরিষদও সশস্ত্র আর্মিতে, নেভিতে গোপনে বগুড়া চলে গিয়েছিলেন, বগুড়ায় গিয়ে ওখানে কু করেছিলেন, সেটাকে বহু কষ্টে দমন করতে হয়েছে। তো এ সমস্ত জিনিস ক্রনোলজি দেখলে মনে হয় যে জেনারেল জিয়ার এই 3.5-4 বছরের শাসনামলে 21টা কু ওনাকে মোকাবেলা করতে হয়েছে। তারপরে শেষেরটাতে গিয়ে উনি নিহত হয়েছেন। আরও একটা তথ্য পাওয়া যায় যে উনাকে এই চট্টগ্রামে আরো 2 বার হত্যার চেষ্টা করা হয়। একটা হচ্ছে পাসিং আউট, মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডের সময় ইবিআরসি মেসে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার মেসে, সেটা কোনো এক কারণে ব্যাপারই আপনার একটা ল্যান্ডিং অপারেশন হয়েছিল কক্সেস বাজারে, সেইটার মধ্যেও আপনার হত্যাকাণ্ডের একটা পরিকল্পনা করা হয়। এটা জেনারেল মঞ্জুর ওই গোষ্ঠী যে যাদের নাম এসছে এরাই করেছে। এই যাদের কথা বলছেন এদের সঙ্গে তাহলে আপনি বললেন যে ইন্দিরা গান্ধী অর্ডার দিয়েছেন, তার মানে ভারতীয় এই যে যারা কুয়ের সঙ্গে এখানে জড়িত, তার মানে আপনি সবাইকে তো আর বলতে হয় না, একজন গ্যাং লিডার থাকে। হাসানুল হক ইনুও ধরেন একজন গ্যাং লিডার। হ্যাঁ,
এরকম থাকে। ওই যে সেনা পরিষদ যেমন করেছে কর্নেল ফারুক রশিদ, এরা আবার আরেক দিক দিয়ে কাজ করেছে, মানে এরা কোনোভাবেই বাংলাদেশ আর্মিকে শান্তিতে থাকতে দেয় না। খুন করা হলো, আজ পর্যন্ত বেসামরিক আদালতে কোনো বা বেসামরিক বিচার ব্যবস্থায় কোনো মামলা কেন হলো না? এখন সেটা সম্ভব কিনা নতুন করে? হয়েছিল ফটিক চুরি। আপনি যথার্থভাবেই বলেছেন যে এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন করে পুরান ঘটনার মতো আর কি, যেটাকে প্যান্ডোরাস বক্স ছিল, প্যান্ডোরাস বক্স ইজ বিং ওপেন। সেখানে এটা এটা আমরা ভাগ্যবান যে এই সময়টাকেই মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায়। এবং এটাও আমরা বলতে পারি যে যদি বিএনপি সরকার আজকে ক্ষমতায় না থাকতো তাহলে এই মুজাফফররা চিরকালের জন্যই একেবারেই মানে মুক্তি পেয়ে যেত। বিরোধীরা আবুরুস বলছিলেন যে উনি যখনই বিএনপি ক্ষমতায় এসছে উনি ভারতে চলে গেছেন, আওয়ামী লীগ ছিল তখন দেশে এসেছেন, নজরদারিতে ছিলেনই। হ্যাঁ অবশ্যই, কিন্তু একমত না, নিষ্ক্রিয় ছিল। আচ্ছা ঠিক আছে, আসবো একটু। বিএনপি গভর্নমেন্ট যে এখন নতুন করে যে পুরান ঘটনা যদি নিয়ে আসে তাহলে পরে আবরুস যেমনটি বলছিলেন যে দেয়ার আর মেনি উইংস, মেনি ডাইমেনশনস অফ দ্য ফ্যাক্ট, তখন মানে এটা আবার প্রকৃত অক্ষেই সত্যি কথা বের করা যাবে না, এটা একটা কঠিন কমপ্লেক্স ব্যাপার। আপনার ইনফরমেশনের জন্য বলি, সেই সময় কিন্তু একটি বেসামরিক তদন্ত কমিশন গঠিত হয়েছিল এবং আমি যেহেতু গবেষণা মামলা হয়েছিল কি? হ্যাঁ, মামলা হয়নি, কিন্তু একটি একজন জাস্টিসের অধীনে জাস্টিসের নেতৃত্বে একটা বেসামরিক কমিশন হয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট আমি নিজে দেখেছি তার বাসায় গিয়ে। ওই ভদ্রলোক আমাকে দেখতে দিয়েছেন, কিন্তু কোনো উদ্ধৃতি বা কোনো এটাকে মানে ওইভাবে ব্যবহার করতে আমাকে অনুমতি দেননি। কিন্তু আপনি যদি কোর্ট নাও করেন, আপনি যা পড়েছেন যেহেতু, তাতে কি আপনি কনভিন্স ছিলেন সেই রিপোর্টে? সেই রিপোর্টে আমার মনে হয়নি যে অসম্ভব রকমের একটা মানে নতুন তথ্য বেরিয়েছে, এরকম মনে হয়নি। জাস্ট সাদামাটা ঘটনার বিবরণ। আপনারা জানেন যে এর পরবর্তীকালে ছিল পিপলের তরফ থেকে, কিন্তু সেটাও হয়নি। তার কারণ হলো যে মানে বিষয়গুলি এতটাই কমপ্লেক্স, এতটাই জটিল, এতটাই কুটিল, এতটাই গোপন ছিল যে এগুলো নিয়ে হ্যান্ডেল করা তখন মানে দুর্বল জাস্টিস আব্দুল সাত্তার সরকারের জাস্টিস সত্তারের পক্ষে মানে কঠিন ছিল। সেখানে মানে পুরনো কথায় যেটা আমরা ফিরে যাই যে লিবারেশন আর্মি, মানে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানে বা মিলিটারি পলিটিক্সের ক্ষেত্রে এটা একটা তত্ত্বকথা আছে, আর্মি অফ দ্য লিবারেশন। মানে হচ্ছে যে সিলভারস্টেইন এই তত্ত্বটার প্রবর্তক। তিনি মনে করেন যে সমস্ত সেনাবাহিনী মুক্তিযুদ্ধে বা লিবারেশনে অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা জাতিগতভাবে একটা দাবি বা একটা ধারণা, পারসেপশন ডেভেলপ করে যে তারাই এই জাতির একমাত্র উদ্ধারকারী। যেমন মানে শেখ সাহেব হত্যার ব্যাপারে যখন ওরা মানে কর্নেল ফারুক, কর্নেল রশিদরা যে তত্ত্বকথার আয়োজন করেছিল সেটা হচ্ছে এই যে গোটা জাতি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা করেছি, অথচ এই গত 3 বছরে শেখ সাহেবের অন্যায় অনিয়মের কারণে স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, দেশের দুর্নীতিতে ডুবে গেছে, দেশের ন্যায় বিচার নেই। এগুলো পরিশুদ্ধতার জন্য তারা এই বিপ্লবটি করেছেন। আবার একই কথা মানে বলা হচ্ছে জিয়াউর রহমানের ব্যাপারে, যে জিয়াউর রহমান স্বাধীনতার সাথে মানে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছেন। আমার মনে পড়ে যে মানে একটা মানে মিটিংয়ে মানে ওই তাকে বলা হয়েছিল যে ইউ আর প্লেইং পলিটিক্স টু মাচ। তার মানে হচ্ছে যে মানে এখন আমার গবেষণার মানে সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে ডিলেমাস অফ এ মিলিটারি রুলার, এটা এই বইয়ের একটি মানে দ্বিতীয় শিরোনাম, ডিলেমাস অফ এ মিলিটারি রুলার। আমরা বলতে চেয়েছি যে যখনই একজন জিয়াউর রহমানের মতো জনপ্রিয় গ্রহণযোগ্য ব্যক্তি বৈধতা অর্জন করেন, জনগণের কাছাকাছি যেতে চান, তখনই তার প্রতিপক্ষে সেনাবাহিনী সেই অন্যায়ের বিরোধিতার যুক্তি অথবা লিবারেশন ওয়ারের যুক্তি। আপনার স্পষ্ট যে মঞ্জুর সাহেব তো লিবারেশন আর্মির লোক সব মানে ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে মানে যারা মানে প্রো লিবারেশন ছিলেন, যারা মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর লোক ছিলেন, তাদের সবাইকে তিনি
ওখানে মানে চিটাগাঙ্গে মানে জড়ো করেছিলেন এবং জিওর মানে এরশাদ তার দুর্বল নেতৃত্বের কারণে মানে এর সাথে প্রসঙ্গ আমরা একটু পরে আসতে চাই। জনাব আবু রুশ, নেতৃত্বের কারণে একটা বিষয় তারা তাকে যেটা মানুষের অনুমতি মধ্যে দিয়েছে। যে প্রশ্নগুলো যে 13 জনকে ফাঁসি দেওয়া হলো তড়িঘড়ি করেই অনেকটা, যদি তাদেরকে বাঁচিয়ে রাখা যেত বা আর প্রসেসের মধ্য দিয়ে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সত্যটা বের করা যেত, তাহলে প্রশ্নটা কি এরকম যে যাতে সত্যটা উদ্ঘাটিত না হয় সেজন্য দ্রুত ফাঁসিটা দেওয়া হলো এক, দ্বিতীয়ত বেসামরিক যদি একটা মামলা হতো তাহলে বিচারটা আরেকটু অন্যভাবে হতে পারতো কিনা? আচ্ছা, এখানে একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে এই এই বিচারটা কিন্তু হয়েছিল আপনার মিউটিনির কারণে, মানে বিদ্রোহকে কেন্দ্র করে, মানে সামনে রেখে বিচারটা হয়েছে, হত্যাকাণ্ডকে সামনে রেখে নয়। আচ্ছা। মানে জেনারেল জিয়ার হত্যাকে না, আচ্ছা, মিউটিনি। এটা আমার থেকে স্যার আইনটা ভালো বলতে পারবেন, যে আপনার হোমিসাইড মানে কোনো হত্যাকাণ্ডের বিচার করতে গেলে তখন এটাকে নিয়ে যেতে হয় স্যার সিভিলিয়ান খাতে। তো সুতরাং তখনকার সেনা প্রশাসন চেয়েছে জেনারেল এরশাদের অধীনে যে সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে এবং যে জিনিসগুলো এ পর্যন্ত সিনিয়র অফিসাররা আলোচনা করেছেন, এসছে যতটুকুই এসছে, তাতে দেখা যাচ্ছে যে একটা আর্জ একটা ছিল যে তাড়াতাড়ি এই জিনিসটাকে যতটুকু পারা যায় তাড়াতাড়ি করে শেষ করো আর কি একটা জিনিস। এবং আরো অনেক কিছু এরকম ঘটেছে, যেমন ধরেন জেনারেল মঞ্জুরের যে হত্যাকাণ্ডটা, জেনারেল মঞ্জুর বলা হচ্ছিল তখন সেনা সদর থেকে যে জেনারেল মঞ্জুরকে ধরে নিয়ে আসার পরে উত্তেজিত সৈনিকরা তাকে মেরে ফেলেছে, কিন্তু পরে এই যে আমি পরে নিজে এটা নিয়ে অনেক অফিসার, সিনিয়র অফিসারদের, সাবেক ডিজি, ডিজিএফআই প্রধানদের আমি ইন্টারভিউ করার চেষ্টা করেছি এবং আমি তাদের সাথে কথা বলেছি অনেক দিন। এবং পরে এই যে আপনার জিয়াউদ্দিন চৌধুরী যিনি ডিসি ছিলেন, উনি ওনার বইয়ের মধ্যে আর মনে হয় সহ্য করতে পারেন নাই, লিখেই দিয়েছেন যে ঢাকা থেকে একজন সিনিয়র অফিসার গিয়েছিলেন, যে রুমের মধ্যে মঞ্জুর সাহেবকে মানে বন্দি করে রাখা হয়েছিল, পরে ওইটার বাথরুমে নিয়ে যে গুলি করে, মাথায় গুলি করে তাকে মেরে ফেলা হয়। এটা কিন্তু ঠিক কথা, এটা আমাকে আরো কয়েকজন অফিসার মানে সিনিয়র অফিসার তখন বলেছেন। কিন্তু একটা জিনিস কি, যে আমাদের যারা ওই সময় ছিলেন, যেমন ধরেন জেনারেল মহব্বতজান চৌধুরী, মেজর জেনারেল মহব্বতজান চৌধুরী, উনি কিন্তু জেনারেল জিয়াউর রহমানের কোর্সমেট। 2000 সালে আমি যখন ওনার ইন্টারভিউ করতে যাই, উনি আমাকে শুধু এইটুকু বললেন যে হ্যাঁ, আমি প্লেনে ওঠার সময়ও আমি জেনারেল জিয়াকে বলেছি যে ডোন্ট গো দেয়ার, এন্ড ইফ ইউ, আপনি যদি জানো তাহলে সন্ধ্যার মধ্যে ফেরত আসবেন। এর বাইরে আমি বললাম যে স্যার, এই যে বাকি যে এই যে জিনিসগুলো আসছে, বিতর্কগুলো আসছে, যে এখানে জেনারেল এরশাদের ভূমিকা কি বা অন্যান্য জিনিস কি, কেন এটা তড়িঘড়ি করে করা হলো, নো কমেন্ট। পরবর্তীতে আমি আরেকজন ডিজিএফআই আপনার মেজর জেনারেল লতিফ, উনি ওই বিদ্রোহের সময় একটি ব্রিগেডের কমান্ডার ছিলেন, ওনাকেও জিজ্ঞাসা করেছি, উনিও বলছেন নো কমেন্ট। আরেকজন ডিজিএফআইকে জিজ্ঞাসা করেছি যিনি এটা পুরোটা জানতেন, তিনিও বলেছেন নো কমেন্ট। মানে ওনারা কে ওগুলো নিয়ে কথা বলেন, এখন ওনারা মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তাহলে আমাদের তো এই জিনিসগুলো কমছে। জেনারেল আইনউদ্দিন বীর প্রতীক, উনি ডিফেন্ডিং অফিসার ছিলেন, উনি মারা গেছেন। এখন শুধু জেনারেল ইব্রাহিম আছেন, বেঁচে আছেন, উনি হয়তো কিছু জানেন, তাও পুরোটা বলবেন কিনা আমার সন্দেহ আছে। এখানে প্রশ্নটা যে মানুষের মনে, যে প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্যই কি তাহলে এই বিচারটা পরবর্তীতে আর মানে খুব একটা আলোচনা তো খুব একটা ছিল না দীর্ঘ সময়? না, মার্শাল জারি করার পর থেকে দেখেন এটা নিয়ে আর কোনো কথা নাই। উল্টা আরো করলো কি, যেই অফিসারগুলো এগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে পেরেছিল তাদেরকে বেশ কিছু অফিসারকে আর্মি থেকে বের করে দেওয়া হলো এবং এটা নিয়ে আর কোনো কথাবার্তা হলো না, সবাই রাগঢাক গুড়গুড় করেই চললো। এরপরে বিএনপি যখন ক্ষমতায় আসলো 1991 সালে, তখন আপনার জেনারেল মঞ্জুরের যে আপনার ভাই ছিলেন, সম্ভবত ওনার নাম অ্যাডভোকেট মনসুর, উনি একটা মামলা করেছিলেন, তাও সেটা জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ড নিয়ে। তখন কিছু নাড়াচাড়া হয়েছিল, কিন্তু তারপরে এটা ডাই ডাউন হয়ে যায়। আওয়ামী লীগ আমলে এটা নিয়ে কোনো কিছু উচ্চবাচ্য করা হয়নি সভাপতি। হ্যাঁ, এতদিনে হয়েছে কি, আপনি যত যাই বলেন এগুলার অনেক কিছু ধামাচাপা পড়ে গেছে। যারা এগুলোর সাথে জড়িত ছিল জানতেন, এদের বেশিরভাগ পরলোকে চলে গেছে। এখন আমাদের হাতে একটা বড় সুযোগ এসছে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মিসিং লিঙ্ক গুলো, তার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশন করা হোক, যেটাতে সেনাবাহিনী। আমি তদন্ত কমিশনের প্রসঙ্গে আসতাম। জি ভাই, এই জায়গাটাই যে ধরেন এখন কি আপনার মনে হয় যে একটা স্বাধীন তদন্ত কমিশন হলে, যেহেতু আমাদের হাতে এখন একমাত্র ব্যক্তি হচ্ছেন মোজাফফর হোসেন, তার কাছ থেকে কি আপনার মনে হয় যে প্রকৃত ঘটনার বের করা সম্ভব হবে, এবং তার জন্য কি ধরনের কমিশন করার দরকার আসলে? আচ্ছা, আমি প্রথমে এই বিষয়টা আসি যে এই যে আমাদের যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি, এক ধরনের ইচ্ছা সরকার এবং সকল দায়িত্বশীল ব্যক্তিদের, যে আমরা এই সত্য ঘটনাটা আমরা জানতে চাই, সত্য যতই অপ্রিয় হোক না কেন। একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্র যখন দুইটা কাজ কিন্তু রাষ্ট্রকে খুব ঠিকভাবে করতে হয়। রাষ্ট্রকে একটা হলো
পদ্ধতিগতভাবে তাকে সঠিক কাজটা করতে হবে, আইনগতভাবে তাকে সঠিক কাজটা করতে হবে। এইখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে কে জানেন? সেটা হলো আইন মন্ত্রণালয়ের যে সচিবালয় আছে, আইন মন্ত্রণালয়ের যে সেক্রেটারিয়েট আছে, তারা এই শক্ত ভূমিকাটা পালন করতে পারে। যদি তার একটা সুতরাং সেই দলের ইচ্ছা অনিচ্ছায় তারা পরিচালিত হয়, তাদের কোনো নিজস্ব শির দ্বারা নাই যে শির দ্বারার উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে বলবে যেটা আইনগতভাবে সঠিক না, সুতরাং উই হ্যাভ টু ডু দ্য রাইট থিং, আদারওয়াইজ রাষ্ট্র একসময় ব্লেমড হবে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটা প্রেসিডেন্টের হত্যাকাণ্ড। প্রথম কথা হলো এখানে একটা মামলা হয়েছিল, ফটিকছড়িতে একটা মামলা হয়েছিল। আচ্ছা, এবং এই ফটিকছড়িতে মামলা যে হয়েছিল, যে কুদ্দুস নামে একজন আপনার ওসি ছিলেন ওই সময় ওরা তো এই 55টা বছর ধরে, হ্যাঁ, নিয়ে যাওয়া হয়েছিল। না, এবং জেনারেল মঞ্জুর ওয়ান্টেড টু গিভ সে ব্যাখ্যা করতে চেয়েছিল যে সে ইনভলভ আছে কি আছে না এটা, কিন্তু তাকে সে সুযোগই দেওয়া হয় না, আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেয়। হ্যাঁ, তার মানে এই যে 13 জন ফাঁসি, বলা হয় যে তাদের মধ্যে অনেকে ওই ঘটনায় যুক্তও ছিলেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি যেখানে ব্যাপারটা হলো কি যে এই পুরো কুর ভিতরে কয়েকটা আমাদের সেনাবাহিনীর বিভিন্ন ব্যাচ আছে, এই ব্যাচের অফিসাররা কিছু যুক্ত ছিলেন। তাদের ভিতরে একটা ছিল SS1, এরা হলো স্বাধীনতা যুদ্ধের প্রথম কমিশন অফিসার, তারা দ্বিতীয়, এই মুজাফফর সাহেব হলো এই দ্বিতীয় ব্যাচের, এবং এই মুজাফফর স্যার, সরি স্যার, আমি বলি জিআরবি স্যার, ইট ইজ শিওর। পয়েন্টটা হচ্ছে যে এই SS1 SS2 জিআরবি অফিসাররা কিন্তু এর মধ্যে ইনভলভ থাকার কথা না, আমি জানি না এটা আসলে আছে কিনা। তো ব্যাপারটা হলো কি যে জিআরবি অফিসার মানে কি আর্মিতে তো অ্যাকচুয়ালি তখন তো অলরেডি ইনি যখন এই 69 ব্রিগেড হিলটপ, এটা হলো হিলটপ মেস আছে চিটাগংয়ে, এই হিলটপ মেসে এই পরিকল্পনাটা করা হতে এই মেজর খালেদের নেতৃত্বে, যখন ইনি ছিলেন, আমার ব্রিগেড কমান্ডার ছিলেন খুবই সহজ সরল মানুষ, এবং উনাকে এই বলছে যে রব তো আছে, ওনার নাম হলো রব, তো রব আছে, রবকে নিয়ে নাও এই পরিকল্পনার মধ্যে। সবাই বলছে না না, ও এত কিছু বোঝাতে যায় না, ও সাদা সিধা মানুষ, কারো কিছু বলে ফেলে দেবে, তার থেকে বরং ওকে ডাকার দরকার নাই, বলে যে আমাকে নেয়। আমার কমান্ডার আমাকে বলতেছে, ব্যাখ্যা করতেছে, দেখো মাঝে মধ্যে বোকা হওয়া ভালো, কোট আনকোট, আল্লাহ ওনাকে বেস্ট মেসেজ করুন, উই ক্যানট মেক দ্য সেম মিস্টেক এগেইন। এবং আমাদের এই তথ্য উদ্ঘাটন করতেই হবে যে কারা আমাদের এই সেনাবাহিনীকে ধ্বংস করতে ব্যস্ত, কারা আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে ব্যস্ত, কারা এর মধ্যে জড়িত। যদি সরকার এখন ইনভলভ হয়ে যায় যে তাকে যেন এই তথ্য যেন বাইরে না যায়, তার মানে সরকার হ্যাজ গট সাম ব্যাড ইন্টেনশন। সুতরাং সরকারকে এটা পরিষ্কার করতে হবে যে তারা এই সত্য উদ্ঘাটন করতে চায়, কারণ এই দেশের মানুষ জানতে চায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী কারা এবং কেন করলেন। ক্ষমতার কোন্দল ও ষড়যন্ত্রের ফসল। এখন এটা ওনার অবজারভেশন। যদি তাই হয় তাহলে অনেকগুলো প্রশ্ন মধ্যে এটাও একটা বড় প্রশ্ন, এরশাদের ভূমিকাটা ছিল তখন কি ছিল, সবকিছু জানবার জন্য এখন কি তাহলে একটা তদন্ত কমিশন হওয়া প্রয়োজন? মানে খুব মজার কথা যে ওই গ্রন্থে যা লেখা হয়েছে আমার ফাইন্ডিংসে এটাই উল্লেখ। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যে ডোমেস্টিক কম্পালশন, অর্থাৎ মানে কনফিউশন ক্লিকস অর গ্রুপিংস ইন দি আর্মি, মানে আর্মির ওই যে পাকিস্তান ফেরত সেনাবাহিনী, আবার মুক্তিযোদ্ধা সেনাবাহিনী, এটার মধ্য দিয়ে একটা বড় ধরনের বিরোধ সৃষ্টি হয়। এবং আমি জিয়াউর রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানাই, যৌক্তিক মনে করি যে জিয়াউর রহমান চেয়েছিলেন যে গরিষ্ঠ মানুষের আস্থা অর্জন করতে, সেনাবাহিনীর আস্থা অর্জন করতে, প্রফেশনালিজম বা এই ওয়াগুলো দায়িত্ব পালন করেছেন, যেগুলো সচরাচর অনেক সকল সিপিআই করে থাকেন। বাট আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সম্ভবত একমাত্র কেন্দ্রীয় সভাপতি, আমি যদি ভুল না করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনি শিবিরের কেন্দ্রীয় দায়িত্বে এসেছেন, এই ফিলিংসটা কেমন আপনার? আসলে দেখুন, শিবিরের তো একটা স্ট্রাকচার আছে। শিবির কোনো প্রতিষ্ঠান বা যেটা আমি আগে বলেছি দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে নিজস্ব মানদণ্ড বা ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে হয়। তো এক্ষেত্রে একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আলহামদুলিল্লাহ শিবিরে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কেন্দ্রীয় সভাপতি আছে, এরপর ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয় সেখান থেকেও আছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেও আছে, এরপর মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও আছে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও আছে। তো আমার মনে হয় যে মানে এই সকল একটা সিস্টেমের মধ্য দিয়ে ছাত্র
শিবিরের দায়িত্বশীল যেহেতু সিস্টেম আছে, তো সে জায়গায় আমার ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়েছে আর কি। তা আমি মূলত চিটং ইউনিভার্সিটিতে ছিলাম, চিটং পাবলিক এডে আমার অ্যাডমিশন ছিল। তো ওই সময় আবার জগন্নাথ ইউনিভার্সিটিতে 2 মাস সম্ভবত মাঝখানে গ্যাপ ছিল। এরপরে ফ্যামিলি বা সবার পরামর্শের কারণে যে ঢাকায় থাকতে হবে, ঢাকায় আসতে হবে, তো পরবর্তীতে ওইখানে ভর্তি ক্যান্সেল করে এখানে চলে আসা। এরপরে তো দায়িত্ব পালন শেষে কেন্দ্রে সর্বপ্রথম আমি আন্তর্জাতিক এবং ডিবেট ছিলাম, এরপরে প্রকাশনা, সাহিত্য অফিস, এরপরে সেক্রেটারি জেনারেল, সর্বশেষ সিপি দায়িত্ব পালন করেছি। আপনি যেটা বললেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী ছাত্র শিবির তার নেতৃত্ব বাছাই করে, বাট এই যে ঢাকার বাইরে অথবা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কলেজ অথবা বিভিন্ন মাদ্রাসা থেকে যে সেন্ট্রাল লিডারশিপটাকে চুজ করা হয়, এতে কি ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবার মতো যোগ্যতা সম্পন্ন লিডারশিপ কি বের করে আনতে পারে? আমরা তো এখন পর্যন্ত দেখেছি যে সেটা আলহামদুলিল্লাহ পেরেছেন। আসলে দেখুন, যে কোনো জিনিসের স্থান, কাল, পাত্র একটা গুরুত্বপূর্ণ ইস্যু। অনেক সময় যেমন যেটা আমাকে অনেক ভাইয়েরা এই টুইটটা করেন অথবা মেসেজ করেন যে 2025 সাল শিবিরের ইতিহাসে সফলতা অথবা অনেক বেশি। আসলে আপনি সুযোগ কতটুকু পাচ্ছেন এবং সেই সুযোগকে কতটুকু কাজে লাগাচ্ছেন, এটা হলো গুরুত্বপূর্ণ। তো ছাত্র শিবিরের গত যদি 15 বছর আমরা দেখি, এটা একটা বড় ফেজ। এরপর 15 বছর আগের একটা সময় ছিল, এরপর 77 সাল থেকে 90 পর্যন্ত একটা সময় ছিল। তো এই প্রত্যেকটা লম্বা সময়ে পথ পরিক্রমা আসলে যখন যিনি দায়িত্বশীল তিনি ওই সময়টাকে ধারণ করার চেষ্টা করেছেন এবং সেই সময়ের আলোকে শিবিরের আসলে কতটুকু সুযোগ ছিল, প্রত্যেক কেন্দ্রীয় সভাপতি সেই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন। তো তার ধারাবাহিকতা এখন আপনি কোনটাকে সফলতা বেশি বলবেন, কোনটাকে কম বলবেন। যেমন 24 সালে আমাদের একটা বড় সফলতা এসেছে আলহামদুলিল্লাহ, আমাদের না শুধু বাংলাদেশের মানুষের সফলতা এসেছে। কিন্তু তার আগের তো এমন সময় গিয়েছে যে আমরা আসলে মানে আমাদের শিবির বা এই পরিচয়টুকু ক্যাম্পাসগুলো দিতে পারে নাই। এবং এমন হয়েছে আমাদের একটা প্রোগ্রাম আমরা করব, সেই প্রোগ্রাম 100 জন নিয়ে প্রোগ্রাম, সেটাকে 10টা স্পটে 10 জন করে ভাগ করে করতে হচ্ছে। তো এরকম নানান প্রতিকূলতার মধ্যে আমি মনে করি যখন যারা ছিলেন তারা যোগ্য হিসেবেই শিবিরে বিবেচিত এবং তারা তাদের সময় সুযোগগুলোই কাজে লাগিয়েছেন, এজন্য তারা তাদের সময় সবচেয়ে সফল সভাপতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে লিডারশিপ, সেখান থেকে কি সেন্ট্রাল বডিতে আপনার মতো পজিশনে আসার মতো কোনো নেতৃত্ব আছে কিনা? আসলে দেখুন, শিবিরের এই জিনিসগুলো একটু আপেক্ষিক বিষয়, এটা আপনি এই মুহূর্তে আমি এটা বলাটা আমার জন্য কঠিন। তো দায়িত্বশীল তো যোগ্যতা অনেকেরই থাকে, কিন্তু আবার অনেকের বাস্তবতাও থাকে। শিবিরে আমি অনেক দায়িত্বশীলকে পেয়েছি যে তার হয়তো লিডারশিপ কোয়ালিটি সব কিছুই আছে, কিন্তু তার ছাত্রত্ব বা ছাত্রজীবন ধরে রাখার মতো অবস্থানটা, তার পরিবার আসলে ওইরকম অবস্থানটা ছিল না বা থাকে না। অনেকেই আপনি দেখবেন যে এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ইভেন এমনও আছে যে আমি একজন ভাইকে পেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, তিনি 8টা টিউশনি করতেন, ওনার বাবা মারা গিয়েছিল। তো ওই ভাইটি 8টা টিউশনি করার পরে তিনি ইংলিশে ছিলেন, ইংলিশ ডিপার্টমেন্টে, আমাদের 2 বছরের সিনিয়র। উনি আবার ওনার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আবার ছোট একজন বোন ছিল, তিনি সম্ভবত ইডেন কলেজে পড়তেন, মা সহ ঢাকায় থাকতেন। তো পুরো ফ্যামিলিকে ওনাকে মেনটেন করতে হতো। এবার 8টা টিউশনি করতো, এরপর বিশ্ববিদ্যালয়ে পড়তো, এরপর আবার সংগঠনকে সময় দিত। এখন দেখুন, ওনার তো আসলে এই যে যোগ্যতা, কিন্তু দেখা যাচ্ছে যে ওনার এই বাস্তবতার কারণে উনি হয়তো ওইভাবে সময় দিয়ে খুব অগ্রসর হওয়া কঠিন। তো এই জন্য যার যখন সময় বা বাস্তবতা সব কিছু মিলে আল্লাহ যাকে কবুল করবেন তিনিই দায়িত্বশীল হবেন ইনশাল্লাহ। বাংলাদেশে যে সকল ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দেয়, আমি সেটি বাংলাদেশ ছাত্রলীগ বলি অথবা জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রমিনেন্ট ছাত্র সংগঠন হিসেবে, এই ছাত্র সংগঠনগুলোর সেন্ট্রাল লিডারশিপে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কখনোই কিন্তু কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি দেখার স্বপ্ন দেখতে পায় না, যেহেতু এগুলো বাই ডিফল্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়। সেই জায়গায় আপনি ব্যতিক্রম, আপনি জগন্নাথ থেকে কেন্দ্রীয় সভাপতি হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি এই ব্যাপারটিকে ওন করে যে আমার একজন শিক্ষার্থী এদেশের এত বড় একটি ছাত্র সংগঠনের সেন্ট্রাল লিডার ছিল? আচ্ছা, এখন আপনি অন্য সংগঠনের বিষয়ে যে প্রসঙ্গটা বলেছেন, এটা আমি মনে করি তাদের ব্যর্থতা এবং তাদের স্ট্রাকচারাল এটা বড় ধরনের ত্রুটি। একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, নিঃসন্দেহে তার যোগ্যতা আছে। তো এরকমও তো হতে পারে যে হয়তো কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, ওই ভাইটা চিটং ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু আপনি যদি কম্পারিজনে যান দেখা যায় যোগ্যতা অথবা একাডেমিক সাউন্ডের যে বিষয়টা আছে এরকম বেশি তো হতে পারে। অথবা মেডিকেলের একজন স্টুডেন্টও তো আমি যতটুকু জানি যে ছাত্রদল বা খুব স্বাভাবিকভাবে হয়নি অথবা হয় না, কিন্তু ছাত্র শিবির আলহামদুলিল্লাহ সেই জায়গাটা ওপেন রেখেছেন আলহামদুলিল্লাহ। তো
লাস্ট যেটা বলেছেন যে ছাত্র শিবির বা আমাকে অন করে কিনা, এটা জগন্নাথের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে তারা ভালো বলতে পারবে। তবে আমার জায়গা থেকে আমার যারা সিনিয়র রয়েছে, আমার মনে হয় না কারোর সাথে আমার কখনো খারাপ সম্পর্ক, বরং একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যতজনের সাথে। ইভেন অনেকের সাথে যখন রাস্তাঘাটে দেখা হয় বা ক্যাম্পাসেও যখন যাই, সিনিয়র জুনিয়র দেখা হলেই একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা পরস্পরের পক্ষ থেকে হয়। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ তারা ছাত্র শিবিরকে ভালোবাসেন, এবং অনেক শিক্ষক অনেকেই আলহামদুলিল্লাহ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন। জগন্নাথের একমাত্র ছাত্রী হল যেটা আছে, ওখানে যিনি প্রভোস্ট, তো গত বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো তিনি আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরকে এবং জগন্নাথের সাবেক শিক্ষার্থী হিসেবে মনে হয়েছে আমার কাছে যে আমাদেরকে ভালোবাসেন, দোয়া করেন, এমনটা মনে হয়েছে। জাহিদ ভাই, আমি একটু জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থানে আসতে চাই। আপনার সময়টাতে, আপনি তখন কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন, সেই সময়টাতে আপনারা জুলাই অভ্যুত্থান করেছেন এবং এটিকে সফলতার সাথে সম্পন্ন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এটি নিয়ে অনেক কথা আছে আসলে, যে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা আসলে কেমন ছিল, কতটুকু ছিল, তারা প্রত্যক্ষ ছিল কিংবা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। ইনফ্যাক্ট আপনার ব্যক্তিগত ভূমিকা নিয়ে অনেক কথা আছে। আমি সামগ্রিকভাবেই জানতে চাইব যে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনটার সাথে ঠিক কখন জড়িত হলো, কিভাবে জড়িত হলো, এবং তারা আসলে কিভাবে এখানে আসলে অবদান রাখতে শুরু করেছে। প্রথমত হচ্ছে এটা তো কোটা আন্দোলন ছিল, আপনারা জানেন যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটা আন্দোলন হয়েছিল। তো তখন পরিপত্র জারির মধ্য দিয়ে হচ্ছে যে টোটাল কোটা সিস্টেমটাকে খনি হাসিনা তখন সংসদে একটা বক্তব্যের মধ্য দিয়ে উইথড্র করে নেন বা উঠিয়ে নিয়েছিলেন। তো এটা সেটেল একটা ইস্যু ছিল, কিন্তু মাঝখানে এটা নিয়ে আবার রিড করে পরবর্তীতে আবার একটা সেটেল ইস্যুকে সামনে নিয়ে আসা হলো। তো এরপরে যেটা তখন যখন কোর্ট থেকে রায়টা এসেছিল, আপনার মনে থাকবে যে কোরবানির ছুটি ছিল, ক্যাম্পাসগুলো বন্ধ ছিল। তো এই বন্ধের সময় আমরা ইন্টারনালি আলাপ আলোচনা করেছিলাম, অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তাদের সাথে কয়েক দফায় আমাদের আলাপ আলোচনা বসা হয়েছিল এটা নিয়ে কি করা যায়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথে আমাদের বসা হয়েছিল, যাদেরকে আপনারা সমন্বয়ক হিসেবে আমরা সকলে জানি। তো তাদের সাথে এটা নিয়ে আলাপ করা হয়েছিল। তো আমাদের তখনই ঈদের ছুটিতে প্ল্যান ছিল যে ছুটি বা যখন সবাই ক্যাম্পাসে আসবে আমরা ইস্যুটা নিয়ে আন্দোলন গড়ে তুলব। তো তারই প্রেক্ষিতে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যাতে করে এটাকে কোনো দলীয় ট্যাগ দিতে না পারে। আপনি জানেন যে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে ইতিপূর্বে, কোটা সংস্কার, এরপর নিরাপদ সড়ক অথবা ইংলিশ মিডিয়ামের ইস্যু, প্রত্যেকটা জায়গায় হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এখানে শিবিরের আন্দোলন, শিবির এখানে একটা ট্যাগিংয়ের সিস্টেম। তো এই জন্য কোনোভাবে যেন শিবিরের ট্যাগটা না লাগে, আমরা ওইভাবে করে আন্দোলনকে ডিজাইন করে সাজাই। তো মূলত জুলাইয়ের পর থেকে, অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে হচ্ছে আন্দোলনের একটা তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা 14 তারিখ পর্যন্ত একটা ফেজে চলেছে, বিভিন্ন সড়ক অবরোধ। বাট 15 তারিখে এসে যেটা হলো যে আপনি জানেন যে ওবায়দুল কাদের একটা বক্তব্য দিয়েছিল যে এই আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগে যথেষ্ট, অথবা তারা এটার উচিত জবাব দিবে। তো তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলা চালালো, সেখানে নারী শিক্ষার্থী সহ অনেকে যখন আহত হলো। তো সে 15 তারিখেই মূলত আমরা বসেছিলাম খুব সিরিয়াসলি। আমার মনে আছে আমি তখন কক্সবাজার অবস্থান করছিলাম, তার একদিন আগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যারা ছিল জনশক্তি, তাদের নিয়ে একটা সামিট হয়েছিল সেখানে। তো পরবর্তীতে আমাকে কেন্দ্রীয় সভাপতি নক করলো এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ভাইয়ের নক করলো। তো আমি সেখানে অনলাইনে বসে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্রলীগ যে হামলা চালিয়েছে এর প্রেক্ষিতে আমরা একটা প্রতিক্রিয়া দেখানো উচিত। 15 তারিখে, অর্থাৎ যেদিন শিক্ষার্থী হামলা চালানো হলো। তো আমরা প্রাথমিকভাবে আমাদের ছাত্র কল্যাণ বিভাগ, সেখানে দায়িত্ব ছিল আব্দুল আল মামুন ভাই, তখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা আহত তাদেরকে যেন ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, মেডিকেল জোনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখানে খুবই দুঃখজনক হচ্ছে যে ছাত্রলীগ পরবর্তীতে এই ঢাকা মেডিকেলে গিয়েও যারা আহত অবস্থা ছিল তাদের উপর হামলা চালিয়েছে, এবং যারা ট্রিটমেন্ট দিতে গিয়েছে তাদের উপর হামলা চালিয়েছে। তখন আমাদের ঢাকা মহানগরের যে শাখাগুলো ছিল, ঢাকা মহানগর দক্ষিণ, পূর্ব, এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, অর্থাৎ এই পুরান ঢাকার অঞ্চলের টোটাল আশপাশের যে শাখাগুলো সবাইকে একত্রিত করে, ঢাকা মহানগর উত্তরে ছিল, তো সবাইকে একত্রিত করে আমাদের ছিল যে ছাত্রলীগকে আমরা একটা প্রতিক্রিয়া দেখাবো। তো সেখানে খুব স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাতে হলে আপনাকে কিছু স্টাম্প বা এগুলোর ব্যবহার করতে
করতে হয়। তো এটা নিয়ে যখন সেখানে আমাদের ভাইরা জড়ো হয়েছিলেন প্রায় সন্ধ্যা অবধি, সেখানে কোনো অবস্থায় ছাত্রলীগ তারা সশস্ত্র মহড়া দিচ্ছে, এদিকে পুলিশ ব্যাপক ভিত্তিতে সেখানে টিয়ার শেল, গুলি এগুলো নিক্ষেপ করছে। তো পরবর্তীতে হচ্ছে সেই স্ট্যাম্প এবং যে পতাকা, লাঠিসহ পতাকা ছিল, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের দেয়াল রয়েছে, এই দেয়ালের মধ্য দিয়ে সেখানে রেখে আসার জন্য বলা হয়েছিল। এটা 16 তারিখে, এটা 15 তারিখের কথা বলছি আমি। 16 তারিখে পরবর্তীতে সকালবেলা শিক্ষার্থীরা বা রাতে তারা আস্তে আস্তে করে হলের ইয়াগুলোতে মানে বড়ভাবেই হচ্ছে প্রতিক্রিয়া, বিশেষ করে ছাত্রলীগকে বের করে দেওয়া হল থেকে, এই প্রতিক্রিয়া দেখানো শুরু করেছিল। তা আমরা 16 তারিখে ঢাকার সবগুলো শাখা সহ কেন্দ্রের একটা টিম, একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটি বসে মূলত 16 তারিখে আমরা মতিঝিলে একটা মিছিল করেছিলাম সর্বপ্রথম ছাত্রলীগের এই হামলার প্রতিবাদে। তো সে মিছিলে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল, বর্তমান যিনি সিপি, ওনার নেতৃত্বে হয়েছিল। তিনি তখন দপ্তর সম্পাদক ছিলেন, সিবগাতুল্লাহ ছিলেন, কেন্দ্রীয় সকল দায়িত্বশীল ভাইরা সেই, এবং ঢাকার শাখাগুলো ছিল। এরপরে আমরা 16 তারিখে জানি যে আবু সাইদ সহ একদিনেই, অর্থাৎ চিটংয়ে 2 জন সহ সারা দেশে 6 জন শাহাদাত বরণ করলো। তো পরিস্থিতি যখন এটা, আমরা এটাও বুঝতে পারছি যে সরকার আসলে এই কোটা সংস্কার নিয়ে আগের মতো একটা নাটক করবে, অথবা হচ্ছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সমন্বয়ক যারা এদেরকে গ্রেপ্তার করবে, অথবা হচ্ছে তাদেরকে কিছুকে কনভিন্সড করে আন্দোলনটাকে উইথড্র করবে। তো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে যে কোনো মূল্যে এই শিক্ষার্থীদের যে মানে হত্যাকাণ্ড অথবা শাহাদাতের ঘটনা, এটার চূড়ান্ত একটা মূল্য নির্ধারণ হওয়া উচিত। এবং বারবার আপনি দেখবেন যে সরকার বিভিন্ন অজুহাতে আন্দোলনগুলোকে দমন করেন, কিন্তু পরবর্তীতে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকেন তাদের উপরে হচ্ছে একটা স্টিম রোলার বা এ জাতীয় বিষয়গুলো চলে থাকে। আচ্ছা, এই সময় আপনারা যে পরিকল্পনাগুলো করছিলেন, জি, এগুলো কি শুধু শিবিরের নিজস্ব পরিকল্পনা ছিল, নাকি আপনারা এই পরিকল্পনাগুলো স্প্রেড আউট করেছেন ছাত্র দল বা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে কি কথা বলেছেন? এখানে আমরা যেটা করেছি, আমাদের আসলে অনেকগুলো লেয়ার আমরা মেনটেন করেছিলাম। বিশেষ করে সমন্বয়ক যে টিম অথবা যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, তো এখানে নির্দিষ্ট একক কোনো নেতৃত্ব থাকবে না যে অমুক এটার আহ্বায়ক অথবা সেক্রেটারি, এভাবে কিছু থাকবে না। এখানে সমন্বয়ক একটা পরিচয় হবে, এবং ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এভাবে বিভিন্ন লেয়ার মেনটেন করে সমন্বয়কদেরকে সাজানো হয়েছে, ডিজাইন করা হয়েছে। আর আন্দোলনের ক্ষেত্রে যত স্টেক্স আছে, বিশেষ করে যেহেতু মানে ছাত্রলীগ ব্যতীত অথবা ছাত্রলীগের সাথে যারা সবসময় সহযোগী ছিল তারা ব্যতীত সবাই এই আন্দোলনের পক্ষে ছিল। তা আমরা তাদের সাথেও সমন্বয় করেছি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে। এরপরে হচ্ছে আমরা ঢাকাকে বিভিন্ন পেজে ভাগ করেছি, কি গুরুত্বপূর্ণ স্পটগুলো কোথায়। এরপর প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা ভাগ করেছি, যেমন প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক আমাদের দায়িত্ব দেওয়া ছিল। এরপর কলেজের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত কীভাবে করতে হবে সেটা তৎকালীন কলেজ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্কুল শিক্ষার্থীদের কীভাবে করা হবে, এভাবে স্কুল, মাদ্রাসা, অর্থাৎ সকল লেভেলের দায়িত্বশীলদেরকে বা জনশক্তিদেরকে অথবা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা এইভাবে করে আলাদা আলাদা লেয়ারে এই দায়িত্বগুলো মূলত ভাগ করে দেওয়া হয়েছিল। 16 তারিখে যখন 6 জন শহীদ হলো, সেই সময় যখন গভর্নমেন্ট থেকে সংলাপের আহ্বান জানানো হয়, আপনার একটা ফেসবুক পোস্ট যেটি পরবর্তীতে আমরা খুব ভাইরাল হতে দেখেছি, আপনি তখন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে লাশের ওপর আসলে কোনো সংলাপ নয়, এবং তখন আপনি অনেকটা সরকার পতন বা এমন একটি কথাও কিন্তু আপনি বলেছিলেন আপনার সেই স্ট্যাটাসে। এই ব্যাপারে একটু বলেন। দেখুন, আসলে সরকার তো সেই গত 15টি বছর বা 15.5 বছর সকল কাজে দেখা গেছে তারা আসলে একটা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তো আমরা তো সবসময় 5 বছর পর পর একটা স্বপ্ন দেখতাম যে এবার নির্বাচনের সময় হয়তো বাংলাদেশের মানুষ জেগে উঠবে বা সরকার একটা পরিবর্তন ঘটবে। তো সব কিছু মিলে আসলে 24-এর যে নির্বাচনটা হয়ে গেল, এরপরে তো সবাই আশাহত হলাম আমরা যে আসলে বাংলাদেশে এই ফ্যাসিবাদের নির্মূলটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে হচ্ছে না, এটা ছাত্রদের যে আন্দোলন অথবা একটা ন্যাচারাল আন্দোলনের মধ্য দিয়ে হবে। তো এই জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে, এটা আপনি দেখবেন খেয়াল করে, খুব ন্যাচারাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু হয়েছে, এবং নির্যাতন বা যেটা শাহাদাতের ঘটনা ঘটেছে, তো এগুলোকে অবজার্ভ করে বিচার বিশ্লেষণ করে আমরা নিজেদের মনস্তাত্ত্বিক জায়গাটাকেও সেট করেছিলাম, এবং আমাদের কাছে পর্যালোচনা মনে হয়েছে এটাকে যদি
আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তার দীর্ঘদিনে যে ফ্যাসিবাদী জগদ্দল পাথর এটাকে সরানো সম্ভব। এবং শিক্ষার্থীদের টোটাল পালসটা আমরা তখনই বুঝতে পেরেছি এবং সাধারণ মানুষের সাথে আমরা আলাপ করেছি, তাদেরকে রাস্তাঘাটে সব জায়গায় আমরা সার্ভের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে মানুষ আসলে একটা পরিবর্তন চাচ্ছে এবং এটা একটা মোক্ষম সুযোগ এবং এর মধ্য দিয়ে আসলে পরিবর্তনটা সম্ভব। তো ওই জায়গা থেকে মূলত একটা আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর কাছে সাহায্য চাওয়া আমরা এই সময়গুলোতে আপনারা যখন আসলে পারস্পরিক যোগাযোগ করছেন অথবা কর্ম বন্টন করে দিচ্ছেন আপনাদের বিভিন্ন অধস্তন টিমগুলোকে, শাখাগুলোকে, আপনাদের ফোনের উপর বা আপনাদের গতিবিধির উপর তো নিশ্চয়ই নজরদারি ছিল। আপনারা কিভাবে এই কাজগুলো করতেন? ওই সময় আসলে আমরা ফোনগুলো বারবার চেঞ্জ করতাম, অর্থাৎ একটা ফোন খুব বেশি দিন ইউজ করতাম না, ফোনগুলো চেঞ্জ করতাম। এরপরে ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা খুব সিকিউরভাবে সবাইকে সেটা ব্যবহার করার জন্য বলতাম। এরপরে তো অনেক গ্রেপ্তার হয়ে গেছে। আপনি খেয়াল করবেন যে আমাদের ঢাকা জেলা দক্ষিণের তৎকালীন সেক্রেটারি সহ একটা প্রকাশনা সম্পাদক ওনাদেরকে ঢাকা জেলা দক্ষিণের একটা বাসা থেকে গ্রেপ্তার করেছিল। তো সেখানে তাদের যে টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপ যেটা সময় টিভিতে একটা রিপোর্ট হয়েছিল, তো আমাদের প্ল্যান পরিকল্পনার অনেকগুলো মেসেজ সেখানে ফরওয়ার্ড হয়েছিল এবং উনি ওনার যে জায়গা থেকে অধস্তনকে নির্দেশনা দেওয়া, ঢাকা নিয়ে আমাদের প্ল্যানগুলো। তো এই জন্য আমাদের ওই সময় মৌলিক নির্দেশনা ছিল যে সবাই মোবাইলগুলো চেঞ্জ করবেন এবং বিভিন্ন গ্রুপে যে আলাপ আলোচনাগুলো হয় এগুলো যেন সবসময় রিফ্রেশ থাকে, যাতে করে মোবাইল চেক করলে অথবা কেউ গ্রেপ্তার হলে যেন আমাদের এই পলিসিগুলো জানতে না পারে। তো এই জন্য মূলত আমরা এটা মেনটেন করতাম। আর যখন ইন্টারনেট ব্ল্যাকআউট বা শাটডাউন হয়েছিল, তো এই শাটডাউন হওয়ার আগেই কিন্তু আমরা নিজেরা একটা মানে আমাদের মনে হয়েছে যে এরকম কিছু একটা সরকার করতে যাবে, কারণ সরকার আসলে যেটাই করছে সেটাই তার জন্য বুমেরাং হচ্ছে। তো সর্বশেষ হয়তো এই পলিসিটা তারা কাজে লাগায়। তখন আমাদের নির্দেশনা ছিল যে অফলাইনে আমরা ব্যবহার করব। তো অফলাইন ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা করতাম যে কেউ একজন যে নির্দিষ্ট বাসায় থাকেন অথবা বসবাস করেন, তিনি সেখান থেকে অন্তত কয়েক কিলোমিটার দূরে যাবেন, সেখানে গিয়ে সেট এবং সিম ওপেন করবেন। এবং সারা দেশে আমাদের একটা নির্দেশনা ছিল যে সকালে কখন গিয়ে সেটা ওপেন করবেন, এরপর বিকেলবেলায় কখন ওপেন করবেন। এরপর টিম অথবা হচ্ছে একটা চমৎকারভাবে আমরা ডায়াগ্রাম করে দিয়েছিলাম যে আপনি ওনাকে তথ্য দিবেন, উনি আরেকজনকে দিবে, এভাবে করে সেন্ট্রাল সারা দেশের তথ্যগুলো যেন আমরা পাই, আন্দোলনটা যেন কন্টিনিউ রাখতে পারি। তো এইভাবে মূলত আমাদের মোবাইল এবং নেটওয়ার্কিং আমরা তখন ফলো করেছিলাম। আপনারা ঠিক কখন কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলনের দিকে বা হাসিনা খেদাও হাসিনা সরাও আন্দোলনের দিকে মুভ করলেন? এটা আনুমানিক কয় তারিখের দিকে বলে মনে আছে? দেখুন, এখানে আমি যেটা বললাম 16 তারিখ অর্থাৎ 15 তারিখ ছাত্রলীগের হামলা থেকে আন্দোলনটা একটা পেজ আস্তে আস্তে ধাবমান হয়েছে। এরপরে শাটডাউনের একটা অবস্থা এসেছে, শাটডাউনের সময় আন্দোলনটা একটা পরিস্থিতি ছিল। এরপরে যখন শাটডাউন ওপেন হলো, ইন্টারনেট আবার চালু হলো, তখন দেখলাম যে আসলে কিছুদিন খুবই একটা স্তব্ধ অবস্থা, সব কিছু মনে হচ্ছে নীরব নিস্তব্ধ হয়ে আছে। তো তখন আমরা প্ল্যান নিলাম যে আমাদেরকে তো সবাইকে আবার চাঙ্গা করতে হবে। এরপরে অনলাইনের যে অ্যাক্টিভিজমগুলো আপনি দেখেছেন আস্তে আস্তে মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ফুটেজে যে রক্তাক্ত চিত্রগুলো, অর্থাৎ এই শাটডাউনের মুহূর্তে সরকার আসলে কী পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তো এটা আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়াতে আসতে শুরু করলো, ক্যাম্পেইন হতে লাগলো। এরপর হচ্ছে যখন অগাস্টের 1 তারিখ একদিকে হচ্ছে কালো পতাকা বা হচ্ছে শোক দিবস, আরেকদিকে বিপরীতে তার লাল বা হচ্ছে সবাই প্রোফাইল পিকচার লাল করে ফেলা। তো এই যে নানান ধাপের মধ্য দিয়ে আসলে এক দফাতে আমাদেরকে যেতে হয়েছে। এখানে আমি যেটা বলেছিলাম যে আমরা শুরুর দিকে যখন কোটা আন্দোলনটা এবং শাহাদাতের ঘটনা ঘটলো, আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে এটার একটা চূড়ান্ত পরিণতির দিকে হয়তো আল্লাহ তাআলা নিবেন। বাট এক দফাটা যে একদিনে হয়ে গিয়েছে বিষয়টা তা না। মূলত আমাদের পরিকল্পনা ছিল 3 তারিখ, যেটা শহীদ মিনারের সমাবেশে হয়েছিল এবং সারা দেশে বড় সমাবেশ হয়েছিল। তো সেদিন আমরা বিকেলবেলায় অনেক ক্যালকুলেশন করেছি, যেটা আমাদের আগে থেকে টিমগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যখন সাদিক কায়েম, এরপর তিনি আবার টোটাল সমন্বয়কদের সাথে অল টাইম সমন্বয় করতেন, এরপর শিবিরের সাবেক কিছু ভাইয়েরা, এরপরে হচ্ছে আমাদের কেন্দ্রের টিম, এভাবে করে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত অনেক পর্যালোচনা করে দেন একটা সিদ্ধান্তে পৌঁছতাম। এরপরে সেটা সমন্বয়কদের মাধ্যমে ঘোষণা হতো, এরপরে সবাই মিলে সারা দেশের শিক্ষার্থীদেরকে ইনভলভ করে মূলত আন্দোলনটা সফল করা হতো। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম 3 তারিখ আমাদের
চলনে এসেছে। আজকে যদি আমরা গণভবন বা হচ্ছে ওইদিকে মুভ করি তাহলে এটা একটা বড় ধরনের মেসাকার হতে পারে, যেহেতু সবাই এক কেন্দ্রিক বা একমুখী হয়ে যাবে। তো আমাদেরকে ডিজাইনটা একটু অন্যভাবে সাজাতে হবে, যাতে করে ঢাকার বিভিন্ন স্পটে বিভিন্ন জন থাকবে এবং বিভিন্ন স্পট থেকে সবাই একযোগে গণভবনের দিকে মানে মুভ করবে। তো এই কারণে মূলত 3 তারিখের পরিবর্তন মানে প্ল্যানটা আমরা পরিবর্তন করে, যেটা পরবর্তীতে 1 দফা এবং 6 তারিখের বিষয় এসেছে। তো 6 তারিখের বিষয়টা 5 তারিখে নিয়ে আসার একটা বড় কারণ ছিল হচ্ছে আমরা যখন 4 তারিখে, আপনার মনে আছে যে সারা দেশে ছাত্রলীগ, এরপরে হচ্ছে যুবলীগ বা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা বড় ধরনের ম্যাসাকার চালিয়েছে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা গুলি করেছে। বিশেষ করে ফেনীতে একটা বড় ধরনের ম্যাসাকার হয়েছে, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই জায়গাগুলো সারা দেশে হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে এভাবে যদি আরও একটা দিন অতিবাহিত হয় তাহলে তো আসলে আমাদের এই ম্যাসাকার বা শাহাদাতের যে তালিকাটা এটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে, যেটা আসিফ মাহমুদের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল যে 6 তারিখ না 5 তারিখে হচ্ছে সবাই ঢাকা অভিমুখে যাত্রা করবে বা লং মার্চ। তো এখানে প্রত্যেকটা ইস্যু আসলে পরিস্থিতি আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার। তো আল্লাহ তাআলার একটা মেহেরবানি যে আমরা আমাদের বিচার বিশ্লেষণ যতটুকু ক্যাপাসিটি ছিল সেটার মধ্য দিয়ে যত ধরনের স্টেক্স আছে, এজন্য আসলে এটার স্টেক্সের ইয়াটা অনেক লম্বা এবং অনেক বিস্তৃত। তো সবাইকে আমরা চেষ্টা করেছি, সবাইকে ইনক্লুড করে সবার মতামত নিয়ে সবার পারসেপশনটা বোঝা, সবাই কি চাচ্ছে এবং সবার আবেগ উদ্দীপনার জায়গাটা কি, এরপর বাস্তবতা আসলে কি বলে। একটা কর্মসূচিতে আসলে শুধু দিলে হয় না, সেটার বাস্তব কিছু বিষয় থাকে, যেমন সকালবেলার একটা বিষয় থাকে, দুপুরবেলার একটা বিষয় থাকে, এরপরে হচ্ছে আবার সবাইকে অ্যাকোমোডেশনের একটা বিষয় থাকে। তো সব কিছু বিশ্লেষণ করে চূড়ান্তভাবে আসলে সিদ্ধান্তগুলো হয়েছিল এবং চূড়ান্তভাবে আল্লাহ তাআলাই সাহায্য করেছে। এখন যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্র জনতার বিজয় হলো, পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে অথবা ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য, পাল্টা বক্তব্য আমরা লক্ষ্য করছি। স্পেসিফিক যদি 2-3টা পয়েন্ট আমি বলি, যেমন 9 দফার প্রথম দফা অথবা 1 দফা কিভাবে হলো, কিংবা প্রোফাইল পিকচার লাল করার এই প্রস্তাবনা কোথা থেকে আসলো, এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে খুব বেশি আলোচনা হচ্ছে বা ক্রেডিটটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। আপনি একটু কি খোলাসা করবেন যে এই কর্মসূচিগুলোর সাথে শিবিরের সংশ্লিষ্টতা কেমন? আচ্ছা, আমি শুরুতে বলেছি যে ছাত্র শিবির টোটাল আন্দোলনের কোনো ধরনের ব্যানার ব্যতীত আন্দোলনটা করেছে এবং ব্যানার বলতে এখানে বৈষম্য বিরোধী ব্যানারে ছিল এবং সমন্বয়কদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শুধুমাত্র একজন ফোকাসড হবে না, এখানে লেয়ার থাকবে এবং এভাবে করে হবে। তো সমন্বয়কদের ক্ষেত্রে আমি একটু বলবো, আপনার প্রসঙ্গটা আসছি। সমন্বয়ক এই যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, এক্ষেত্রে আমি যেটা বলবো আর কি আমার জায়গা থেকে, মূলত আমাদের ছাত্র আন্দোলন বিভাগ তখন ছিল আমিরুল ইসলাম ভাই, তিনি এই দায়িত্বটা ছিলেন এবং ওনার সাথে সমন্বয় করেছিলেন তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ এবং সমন্বয়কদের মধ্য থেকে কয়েকজন সেটার সাথে সমন্বয় করতেন। তো আমিরুল ভাই হচ্ছে বিভিন্ন কেমন, যেমন চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তো তাদের সাথে কথাবার্তা বলে, এবং আমাদের এখানে একটা প্ল্যান ছিল যে ছাত্র শিবিরের যারা আছে তারা সমন্বয়ক টিমে থাকবে না, ছাত্র শিবিরের যারা আছে তারাও থাকবে, সেখানে একটা ইনক্লুসিভ যারা থাকবে তারাও এই কমিটিতে থাকবে, মেয়েরা থাকবেন, এরপর হচ্ছে অন্য ধর্ম অবলম্বী থাকলে তারাও থাকবে, বা অন্য মতাদর্শ হতে পারে, শিবিরের সাথে মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শিক ভিন্ন থাকতে পারে, কিন্তু তিনি যদি আন্দোলনে অ্যাক্টিভ হয়ে থাকেন তিনিও এই সমন্বয়ক টিমগুলোতে থাকবেন। তো পরবর্তীতে এই সমন্বিতভাবে মূলত বিভিন্ন ক্যাম্পাসের সমন্বয় কমিটি বা টিমগুলো মূলত ঘোষণা বা প্রকাশ করা হতো। তো এখানে 9 দফার বিষয়টাও ঠিক একইভাবে হয়েছে। 9 দফার আসলে আমি এখানে এককভাবে বলবো না, ছাত্র শিবিরের জায়গা থেকেও বলবো না ছাত্র শিবিরকে এককভাবে করেছে, মূলত জানা এটা 4 দফা ছিল, 4 দফা থেকে এটা 8 দফাতে রূপান্তরিত হয়েছে। এরপরে 9 দফার ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ওই সময়টাতে শাটডাউন ছিল, অর্থাৎ ইন্টারনেট টোটালি বন্ধ ছিল। তো এটা আমরা কিভাবে করেছি, এটা করে চিন্তা হয়েছে যে আমরা এটা তৈরি করব। তো তৈরি করার ক্ষেত্রে প্রথমে 9 দফাকে উপস্থাপন তৈরি করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলো, এস এম ফরহাদ, এরপরে হচ্ছে এখানে আমাদের কেন্দ্রের কয়েকজন দায়িত্বশীল ছিল, সাদিক কায়েম ছিল। তো তারা তৈরি করার পরে স্বাভাবিকভাবে এটা ঊর্ধ্বতনকে দেখাতে হয়, শিবিরের যেটা নিয়ম, কেউ কোনো কিছু এককভাবে সিদ্ধান্ত
নিতে পারেন না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত আসলে সাদিক কায়েম বা এস এম ফরহাদ তারাও এককভাবে নেন নাই, সমন্বয়কদের কোনো সিদ্ধান্ত কেউ এককভাবে নেন নাই। এগুলো আমি যেটা বলছি প্রত্যেকটা লেয়ারে এটা আমাদের পরামর্শ, যেমন কেউ একজন একটা পরামর্শ দিয়েছে গ্রুপে, এটা অন্যরা মতামত দিয়েছে, এরপর ফাইনালি হচ্ছে সেটা সম্মিলিতভাবে যখন সবাই একমত হয়েছে হ্যাঁ আমরা এটা করব, তখন সিদ্ধান্তগুলো নেওয়া হতো। তো 9 দফার ক্ষেত্রে এখানে আমি মনে করি এককভাবে কারোর ক্রেডিট না, এটা হচ্ছে সকলের আলোচনা পরামর্শের ভিত্তিতে। তবে হ্যাঁ যে কোনো জিনিসের তো আসলে কারো একটি অ্যাডভান্স লেভেলের বিষয় থাকতেই পারে। যেমন আপনি 10 জন নিয়ে একটা পরামর্শ সভা গঠন করলেন, সেখানে যে আসলে সবাই একইভাবে মত দিবে তা না, কারো মতের গুরুত্বটা একটু বেশি হবে, অথবা কোনো একটা জায়গায় কন্ট্রিবিউশনটা কারো একটু বেশি থাকবে। তো এভাবেই মূলত পরবর্তীতে আব্দুল কাদেরকে দিয়ে যেটা ঘোষণা দেওয়া হয়েছিল। এবং এখানে মজার বিষয়, আব্দুল কাদেরের যে ভিডিওটা, ঘোষণার ভিডিওটা, এটা ছাত্র শিবিরের তখন আমাদের মিডিয়া সম্পাদক ছিল মাহাদি আল মাহমুদ ভাই, এবং নারায়ণগঞ্জ মহানগর শাখা তারা এই সহযোগিতাটা করেছিল। ভিডিওটা ধারণ করে এটা পেন ড্রাইভে করে সম্ভবত রাত প্রায় 2টা-3টা পর্যন্ত বেজে গিয়েছে। দেখুন কী পরিমাণ একটা রিস্কি কাজ, এই প্রত্যেকটা মানে মিডিয়া হাউসগুলোতে এটাকে পৌঁছে দেওয়া, পেন ড্রাইভে করে ভিডিওটা পৌঁছে দেওয়া। আবার পাশাপাশি হচ্ছে একটা মোবাইল মানে অফলাইন মোবাইল নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল আব্দুল কাদেরকে ফোন দেওয়া হবে, সে যেন বলে যে হ্যাঁ এটা তার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এরপরেও একটা মোবাইল থেকে আবার সব মিডিয়া হাউস এটা টেক্সট করা হয়েছিল। তা আসলে প্রত্যেকটা বিষয় এত মানে সবার সাথে আলাপ আলোচনা একটা কমপ্লেক্সিটির মধ্য দিয়ে তখন আমাদের করতে হয়েছে। তা আমি খুবই দুঃখজনক বলবো হচ্ছে এখন এটাকে নিজস্ব ক্রেডিট হিসেবে দাবি করাটা এটা কারোর জন্যই যুক্তিপূর্ণ হবে না, বরং এটা আসলে সবার জন্যই, সবার যদি সবার উদারতার জায়গাটা দেখাতে পারি। আমাদের তো আসলে আন্দোলনটা, বিজয়টা ছিল সবার মুখ্য উদ্দেশ্য, একটা মুক্তি ছিল সবার মুখ্য উদ্দেশ্য, যে আমরা একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হয়ে এসে একটা ইনসাফের রাষ্ট্র চাই, এটা ছিল মুখ্য উদ্দেশ্য। তো সেটা আসলে আমরা কতটুকু করতে পারছি এখন আজকে এই দিনে সেই পর্যালোচনাগুলো বেশি হওয়া দরকার। 9 দফার ক্ষেত্রে কারো ভূমিকা হয়তো বেশি ছিল, কারো ভূমিকা কম ছিল, কিন্তু সবার ভূমিকাকে সবাইকে স্বীকৃতি দেওয়ার এই মানসিকতা থাকা উচিত। কিন্তু সেম হয়তো লাল বলুন, এরপরে মার্চ ফর জাস্টিস যেটা আছে, এরপরে হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ,